বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। আজ 2 জানুয়ারি 2025। আজকে প্রতিদিনের ন্যায় আমি আপনাদের সামনে ইন্ডেক্স পর্যালোচনা এবং আপনাদের অনুরোধের কয়েকটি স্টক নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনারা সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন এবং ভালো আছেন। এবং আজকের এই আলোচনাটি আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন এই প্রত্যাশা রেখে আজকের আলোচনা শুরু করছি। এছাড়াও যারা আমার চ্যানেলে নতুন, আমি তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, এবং আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থেকে থাকে সেটি অবশ্যই আপনারা কমেন্টসের মাধ্যমে লিখে আমাকে জানাবেন। আমি পরবর্তী দিনে অবশ্যই সেটি নিয়ে কথা বলবো। এছাড়াও যারা আমাকে নিয়মিত শোনেন তাদেরকেও আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সঙ্গে আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থেকে থাকে সেটি অবশ্যই আপনারা কমেন্টসের মাধ্যমে লিখে আমাকে জানাবেন, আমি সেটি নিয়ে কথা বলবো। আজকে ইন্ডেক্সের সারাদিনের যে অবস্থা সেটি আপনাদের সাথে একটু ব্যাখ্যা করি। আজকে ইন্ডেক্স 18.54 নেগেটিভ দিয়ে 5199.62 পয়েন্টে আজকে মার্কেট ক্লোজ হয়েছে। আমি গতকালকে 3টা অ্যানালাইসিসের ভিডিও দিয়েছিলাম, একটি ইন্ডেক্স নিয়ে এবং কয়েকটি ছিল আপনাদের অনুরোধের স্টক নিয়ে। গতকালকে আমি ইন্ডেক্স নিয়ে শুধু বলেছিলাম যে ইন্ডেক্স আজকে নেগেটিভ থাকবে এবং শুধু আজকে না, আগামী রবিবারে আমি যেটি ইন্ডেক্স হওয়ার সম্ভাবনা থাকবে সেটি নিয়েও কিন্তু আমি মার্কেটে বলেছিলাম। তো সেটি কিন্তু আজকে ঘটে গিয়েছে এবং আমার আলোচনা যারা শুনেছেন তারা এই বিষয়টি অবশ্যই শুনেছেন। তো আমি আমার যারা নিয়মিত দর্শক তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব যে আপনারা আমার এই আলোচনা শুনে যদি আপনাদের কোনো আহ, কথা বলার থাকে সেটি অবশ্যই আপনারা কমেন্টসের মাধ্যমে লিখে আমাকে অবশ্যই জানাবেন। আমি গতকালকে ইন্ডেক্স বলেছিলাম যে 5199 থেকে 5190 এই লেভেলে মার্কেট একটা সাপোর্ট খোঁজার চেষ্টা করবে এবং এখানে টাচ করার একটা সম্ভাবনা থাকবে। আমরা কিন্তু সেটি আজকে দেখেছি, মার্কেট ডে লো যেটি সেটি হয়েছিল কিন্তু 5190 এবং সেখান থেকে মার্কেট কিন্তু 5199 অর্থাৎ 9 পয়েন্ট বৃদ্ধি করে কিন্তু মার্কেট ক্লোজ দেয় এবং মার্কেটের যে হাই সেটি আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন যে 5226 এবং মার্কেট আজ ওপেন হয়েছিল 5218 পয়েন্টে। মার্কেটের যে ভ্যালু সেটি আমরা দেখতে পাচ্ছি ক্রমান্বয়ে কমে গিয়েছে, অর্থাৎ আমরা বৃহস্পতিবারে যখন আজকে দেখি যে মার্কেটে 313 পয়েন্ট হয়েছে, বুধবারে সেটি আমরা দেখেছিলাম 330, অর্থাৎ গত দিনের তুলনায় আজকে কিন্তু 27 কোটি টাকা লেনদেন কম হয়েছে, অর্থাৎ লেনদেনের যে পরিমাণটা সেটি কিন্তু ক্রমান্বয়ে কমছে, অর্থাৎ বুধবার, বৃহস্পতিবার এবং আমরা যে সোমবারের লেনদেন দেখেছিলাম এই 3 দিনের লেনদেন কিন্তু ক্রমান্বয়ে কমে গিয়েছে আগের তুলনায়। এবং আজকে মার্কেটের যে আপ ট্রেন্ডটা দেখেন সেখানেও কিন্তু আমরা আপ ট্রেন্ড দেখেছি মাত্র 98টি কোম্পানিকে, অর্থাৎ টোটাল মার্কেটকে যদি আমরা পার্সেন্টেজ অনুযায়ী ভাগ করি সেখানে আমরা কিন্তু মাত্র 24% কিন্তু আমরা মার্কেটের আপ ট্রেন্ড দেখতে পাচ্ছি। আর ডাউন ট্রেন্ডের কথা যদি বলি সেখানে 229টি কোম্পানি কিন্তু আজকে ডাউন ট্রেন্ড, অর্থাৎ 58%, অর্থাৎ 100%-এর 58% কিন্তু আজকে মার্কেট ডাউন ট্রেন্ডে ছিল এবং অপরিবর্তিত ছিল। আনচেঞ্জড অবস্থায় যেটি সেটি ছিল 71%। আজকে আমরা মার্কেটের টপ গেনার যদি আপনাদেরকে দেখাই 10, সেখানে কিন্তু আজকে আমরা জেড ক্যাটাগরির একটা ভালো আধিপত্য দেখেছি। এছাড়াও আজকে আপনারা যদি দেখেন যে টপ গেনার লিস্টে সেখানে কিন্তু আমরা রূপালী ব্যাংকে দেখতে পাচ্ছি। আমার চ্যানেলে আমি রূপালী ব্যাংকে হয়তো এক সপ্তাহে 2 বার আলোচনা করেছিলাম যে এই শেয়ারটি কিন্তু যে কোনো মুহূর্তে একটা ভালো পজিশন ক্রিয়েট করবে এবং প্রাইস অ্যাকশন হবে। সেখানে আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে রূপালী ব্যাংক কিন্তু টপ 10-এ চলে আসে। আমি গতকালকের আগেও আমি কেপিপিএল নিয়ে, অর্থাৎ বেশ কয়েকবার কেপিপিএল নিয়ে আমার চ্যানেলে আলোচনা দিয়েছি। সেখানে কিন্তু আমরা কেপিপিএলকে একটা হল্টেড অবস্থায় গতকালকেও দেখেছিলাম এবং আজকেও কিন্তু কেপিপিএল ভালো প্রাইস অ্যাকশন করেছে। ওয়েস্টার্ন মেরিন নিয়ে তো গতকালকে আলোচনা দিয়েছি, এর আগেও গত সপ্তাহে আলোচনা দিয়েছি। এই তিনটি টপ 10-এর যে 3টি শেয়ার, এই 3টি শেয়ার আমার চ্যানেলে যারা নিয়মিত শোনেন আমাকে তারা নিশ্চয়ই এটি অবশ্যই স্বীকার করবেন যে না, আমি এইগুলো নিয়ে একাধিকবার কথা বলেছি। এছাড়াও গতকালকে আমি ওয়াইপিএল নিয়ে আপনাদের সঙ্গে কথা বলেছিলাম। আজকে ওয়াইপিএলকে দেখেন আজকেও কিন্তু প্রাইস অ্যাকশন হয়েছে এবং 10 টাকা একটা লেভেল যেটি বলেছিলাম যে এটি যদি ক্রস করতে পারে তাহলে শেয়ারটির জন্য ভালো হবে, তো সেটিও কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে আগামী দিনেও ওয়াইপিএল কিন্তু একটা ভালো প্রাইস অ্যাকশন করবে।
এছাড়াও ব্যাংকিং সেক্টরের কথা তো বলেইছিলাম যে ব্যাংকিং সেক্টরে জানুয়ারিতে একটা ভালো মুভমেন্ট থাকবে। সেটি আমার চ্যানেলে যারা নিয়মিত দর্শক তারা সেটি অবশ্যই আপনারা জানেন এবং অবশ্যই এটি আপনারা কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন যে আমি এই কথাগুলো বলেছিলাম কিনা। আমি এটাও বলেছিলাম যে জেড ক্যাটাগরি শেয়ারের একটা আধিপত্য থাকবে এবং সেটি কিন্তু হচ্ছে। জেড ক্যাটাগরি, ইন্স্যুরেন্স সেক্টর এবং টেক্সটাইল সেক্টর, এই সেক্টরগুলোকে নিয়ে কিন্তু আমি বেশ কয়েকবার আপনাদেরকে বলেছি। তো আজকে আমরা সেই সেক্টর বাই টপ সেক্টর বাই গেনার লিস্ট আপনাদেরকে যদি একটু দেখাই, সেখানে দেখতে পাচ্ছেন যে ব্যাংকিং সেক্টরের একটা ভালো মুভমেন্ট, অর্থাৎ 23টি স্টক কিন্তু আজকে আপ ট্রেন্ডে ছিল ব্যাংকিং সেক্টরের এবং একটি স্টক কিন্তু ডাউন ট্রেন্ডে এবং 12টি স্টক কিন্তু ইকুয়ালি অর্থাৎ আনচেঞ্জড অবস্থায় শেষ হয়। টেক্সটাইল সেক্টরে আজকে যে মুভমেন্ট আমরা গতকালকেও ব্যাংকিং সেক্টর টপ 1 এ সেক্টর বাই গেনারে দেখেছি এবং আজকেও দেখতে পাচ্ছি। আর গত সপ্তাহে বলি বা এই সপ্তাহে আমরা দেখেছি যে টেক্সটাইল সেক্টর কিন্তু টপ গেইনারে ছিল। এখন কিন্তু টেক্সটাইল সেক্টরটা একটু সেকেন্ড পজিশনে অবস্থান করছে। তবে এই সেক্টরটা কিন্তু ভালো একটা মুভমেন্ট আমরা দেখব এবং সেটি এই আ আমরা যদি বলি আগামী সপ্তাহের শেষের থেকে অথবা মাঝামাঝি পর্যায়ে কিন্তু আমরা টেক্সটাইল সেক্টরকে একটা ভালো মুভমেন্টে দেখতে পাবো। ইঞ্জিনিয়ারিং সেক্টর এবং ফার্মাসিউটিক্যাল সেক্টর, এই সেক্টরগুলোই মূলত আমরা মুভমেন্টে দেখতে পাই সবসময়ই এবং এই সঙ্গে আরেকটি সেক্টরের কথা না বললে নয়, সেটি হচ্ছে ইন্স্যুরেন্স সেক্টর। তো ইন্স্যুরেন্স সেক্টরটাও কিন্তু আজকে ভালো মুভমেন্ট হয়নি। আজকে ডাউন ট্রেন্ড স্টকের সংখ্যা বেশি ছিল। এখানে আমরা 34টি স্টক কিন্তু ডাউন ট্রেন্ডে দেখছি এবং আপে ছিল মাত্র 6টি স্টক। এছাড়াও মিউচুয়াল ফান্ড এই সেক্টরের আমরা কিছু স্টককে আজকে আপ ট্রেন্ডে দেখেছি। তো এই হচ্ছে মূলত সেক্টরের মানে সেক্টর ইনডেক্স নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। এরপরে আমি আপনাদের সাথে আজকের ইনডেক্সের যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো রয়েছে সেটি নিয়ে আপনাদের সাথে খুব সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করে আপনাদের অনুরোধের যে স্টকগুলো রয়েছে সেই বিষয়ে এবং সেই বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আজকের যেটি ক্যান্ডেল করেছে এই ক্যান্ডেলটি আ ভালো না। একেবারে ইনসাইড ডাউন ট্রেন্ড, অর্থাৎ এখানে আমরা ৩টি ক্যান্ডেলকে আপ ট্রেন্ড দেখেছিলাম। আমি এর আগেও আমার চ্যানেলে বলেছিলাম, অর্থাৎ গতকালকের যে ক্যান্ডেলটি ছিল গ্রাভিস্টোন ডোজি, আমি বলেছিলাম যে এটি কিন্তু ঊর্ধ্বমুখী প্রবণতার সমাপ্তি করে একটা ডাউন ট্রেন্ডের সূচনা লগ্ন একটি ক্যান্ডেল। সুতরাং আপনারা এই বৃহস্পতিবারে অবশ্যই মার্কেট নেগেটিভ থাকবে এবং রবিবারেও আমরা মার্কেটকে নেগেটিভ পাবো এবং সাপোর্টের কথা যেটি বলেছিলাম যে ৫,১৯০ এই লেভেলে মার্কেট টাচ করবে, সেটি কিন্তু আজকে করেছে এবং এটিকে মার্কেট ভালো রেসপেক্ট করে কিন্তু আবারও ৫,১৯৯ এ মার্কেট ক্লোজ দিয়েছে। সুতরাং আমি খুবই আশাবাদী যে মার্কেট আগামী রবিবারে যেই ৫,১৯০ যে সাপোর্টের কথা বললাম, এই সাপোর্টটাকে মার্কেট রেসপেক্ট করবে এবং এই রেসপেক্টটা যদি করে তাহলে মার্কেটকে আমরা অবশ্যই এই ৫,১৯০ এবং ৫,০৮০ ১৮০ এই লেভেলে মার্কেটকে ডাউনে আসতে দেখব এবং এখান থেকে মার্কেট সোমবার থেকে মার্কেট আবার ইনশাল্লাহ ঘুরে যাবে এবং এই সাপোর্টটাকে মার্কেট অবশ্যই রেসপেক্ট করবে। বছরের শুরুতে আমরা মার্কেটকে একটি ভালো অবস্থানে পাবো। আর যাদের হাতে যে স্টকগুলো রয়েছে সেই স্টকগুলো আপনারা বেশি তাড়াহুড়া করে সেল দিয়েন না। এই মুহূর্তে সেল দিলে মার্কেটের অবস্থা, সেল প্রেশার আরো বেশি আসলে কিন্তু খারাপ হওয়ার সম্ভাবনা থেকে যাবে। তো আশা করি মার্কেট আগামী রবিবারে খারাপ থাকলেও সোমবার থেকে আমরা মার্কেটের একটা ভালো আপট্রেন্ড দেখতে পাবো। সেটি আমি আজকেই আলোচনা করে দিলাম এবং গতকালকেও আমি আলোচনা করেছিলাম বৃহস্পতিবার এবং রবিবারের আলোচনা। এছাড়াও মার্কেটের যে মুভিং অ্যাভারেজ সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সেটিও এখন পর্যন্ত মার্কেটের ইন্ডেক্সের যে ভ্যালু তার নিচে অবস্থান করছে, অর্থাৎ এখানে আমরা বাই সিগনালে দেখতে পাচ্ছি RSI একটু ডাউন ট্রেন্ডে চলে এসেছে ৪৯.২৫ এবং MACD যেটি সেটিও অরেঞ্জ রেখার উপরে ব্লু রেখার অবস্থান এবং MACD হিস্টোগ্রামের বার যেটি সেটি ধূসর এবং ছোট হয়ে আছে। তবে MACD হিস্টোগ্রামের বার এবং মুভিং অ্যাভারেজ এই তিনটি যে সিগন্যাল সেই সিগন্যাল অনুযায়ী মার্কেট কিন্তু এখন পর্যন্ত বাই সিগন্যাল রয়েছে। সুতরাং আপনারা হতাশ হবেন না। আমি আপনাদেরকে এতটুকু বলতে পারি মার্কেট ইনশাল্লাহ আগামী সপ্তাহে মার্কেট অবশ্যই ভালো হবে এবং আমাদের যে প্রত্যাশা সেটি মার্কেট অবশ্যই পূরণ করবে। তো এই হচ্ছে মূলত ইন্ডেক্স এবং আপনাদের মার্কেট সম্পর্কে সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। এরপরে আমি আপনাদের অনুরোধের যে স্টকগুলো রয়েছে সেই স্টকগুলো নিয়ে কথা বলবো। প্রথমেই আমি
অগ্নি সিস্টেম এই শেয়ারটি নিয়ে আপনার সাথে কথা বলতে চাই। এই অগ্নি সিস্টেম নিয়ে আমার কাছে অনেক বেশি রিকোয়েস্ট আসছে। এখানে অনেকের আসলে বিনিয়োগ রয়েছে এবং এই শেয়ারটিতে অনেকেই আটকে গিয়েছেন। এখন অগ্নির যে বিষয়টি সেটি আপনাদেরকে আমি বলতে চাই যে এই শেয়ারটি এই বছরের ১৭ই ডিসেম্বর অর্থাৎ গত বছরের ১৭ই ডিসেম্বরের শেয়ারটির রেকর্ড ডেট ছিল। তো রেকর্ড পরবর্তী সময়ে আমি বলেছিলাম যে শেয়ারটির একটা প্রাইস কারেকশন জোন হবে এবং সেটি খুব কম হবে এবং এই শেয়ারটি একটা সাইডওয়েজ মুভমেন্ট দিয়ে যাবে। এখান থেকে শেয়ারটি আপ ট্রেন্ড কন্টিনিউ করবে। তো শেয়ারটি এখনো দেখেন এই আমরা সাইডওয়েজ মুভমেন্টের মধ্যেই দেখতে পাচ্ছি এবং 23 টাকা 80 পয়সা। আমি বলেছিলাম যে শেয়ারটি তার যে ইয়ারলি লো 23 টাকা 20 পয়সা বা 22 টাকা 50 পয়সা এই ইয়ারলি লোকে শেয়ারটি রেসপেক্ট করবে এবং এটির এটিতে এখানে যদি আসে শেয়ারটি তাহলে আম আ ঘুরে যাবে। আর যদি নাও আসে তবুও শেয়ারটি তার আপ ট্রেন্ডটা সাইডওয়েজ মুভমেন্ট দিয়ে ভলিউম সহ একটা সময় আপ ট্রেন্ড করবে। আপনারা জানেন যে অগ্নি সিস্টেমের যে কোয়ার্টার এসেছে ফার্স্ট কোয়ার্টার সেটি কিন্তু ভালো এসেছে এবং এটির শেয়ার সংখ্যাও কিন্তু খুব বেশি না। পাবলিক হোল্ডিং মাত্র 4,19,00,000 শেয়ার এবং ন্যাব যথেষ্ট পরিমাণে ভালো। পি রেশিও মোটামুটি আমার কাছে এই অগ্নি সিস্টেমের ভালো লেগেছে এবং শেয়ারটি যে ইয়ারলি হাই সেটি ছিল 52 সপ্তাহের 41 টাকা 30 পয়সা। তো আমি বলেছিলাম যে এই শেয়ারটির প্রাইস অ্যাকশনটা কেমন হতে পারে এবং কি ধরনের প্রাইসে গেলে শেয়ারটি একটা মুভমেন্ট পাবে। এখন আপনাদের উদ্দেশ্যে বলি শেয়ারটির এখন পর্যন্ত মুভিং এভারেজ অনুযায়ী মুভিং এভারেজের যে বিষয়টি রয়েছে শেয়ারটি সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি শেয়ারটি কিন্তু এখন পর্যন্ত সেল সিগনালে রয়েছে। বাট MACD এবং RSI হিস্টোগ্রামের বার সেটি কিন্তু এখনো শেয়ারটিতে বাই সিগন্যাল রয়েছে এবং এটি শক্তভাবেই রয়েছে। এখন যেটি হবে সেটি হচ্ছে এই শেয়ারটির একটা প্রাইস অ্যাকশনের ক্লোজিং দিতে হবে এবং সেই ক্লোজটা আমরা আশা করি আগামী দিনে আমরা এই এখন থেকেই এই শেয়ারটির একটা মুভমেন্ট দেখতে পাবো এবং এই মুভমেন্টে শেয়ারটি যদি 24 টাকা সরি 25 টাকা 90 পয়সার উপরে বা 25 টাকা 25 টাকা 90 পয়সার উপরে যদি ক্লোজ দিতে পারে তাহলে কিন্তু শেয়ারটিকে আমরা 30 টাকার এই লেভেলে পেয়ে যাব এবং আশা করি অগ্নি সিস্টেম সেটি কন্টিনিউ করবে এবং গত দিনের তুলনায় অগ্নি সিস্টেমের কিন্তু ভলিউমটা আজকে বেড়ে মানে বেড়েছে এবং এই ভলিউমটা যদি সে কন্টিনিউয়াসলি আস্তে আস্তে গেইন করতে থাকে আশা করি অগ্নি সিস্টেম যাদের কাছে রয়েছে তারা অবশ্যই এই শেয়ারটি থেকে যদি কারো বেশি দামে বাই থেকে থাকে তাহলে সেটি অবশ্যই তাকে একটু বেশি সময় দিয়ে অপেক্ষা করতে হবে। আর কারো যদি খুব কাছাকাছি প্রাইজের বা 27-28 টাকা এই লেভেলে 30 টাকা এই লেভেলে যদি থাকে তাহলে আমি বলবো যে এই শেয়ারটি থেকে অবশ্যই আপনারা আপনাদের লস যেটা সেটি কভার করে আপনারা হয়তো প্রফিট টেকিং জোনটাও দেখতে পারেন। আর এটি যদি 27 টাকার উপরে যদি ক্লোজ দিতে পারে তাহলে কিন্তু এই শেয়ারটি আমরা 32 টাকা 50 পয়সা এই লেভেলে দেখতে পাবো। আরেকটি অগ্নি নিয়ে একটি কথা বলতে চাই যে অগ্নি সিস্টেম আপনারা জানেন যে বাংলাদেশে সারা দেশে একটা নেটওয়ার্কিং এর আওতায় আনার জন্য চেষ্টা করতেছে এবং সেই চুক্তিটা যদি বাস্তবায়ন হয়ে যায় তাহলে কিন্তু অগ্নি সিস্টেমের প্রাইসটাও ভালো আপ ট্রেন্ড আমরা দেখতে পাবো। সুতরাং অগ্নি যাদের রয়েছে তাদেরকে অপেক্ষা করতে হবে এবং সেক্টর ওয়াইজ যে মুভমেন্ট সেটিও আসতে হবে। তো যেহেতু আইটি সেক্টর একটি স্লো মুভমেন্ট সেক্টর সুতরাং এখানে সময় দেওয়া ছাড়া এই মুহূর্তে আমি মনে করি যে তেমন কোনো সুযোগ নেই। আর আমরা হয়তো এই সাইডওয়েজ যে মুভমেন্টটা সেটি হয়তো খুব শীঘ্রই এখান থেকে বের হয়ে অগ্নি আপ ট্রেন্ড কন্টিনিউ করবে। তো এই হচ্ছে মূলত অগ্নি নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরে আলোচনা। আর এরপরে আপনাদের সঙ্গে ব্যাংক সেক্টর নিয়ে আজকে ব্যাংকের বেশ কিছু স্টক রয়েছে আমার কাছে অনুরোধে সেই স্টকগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আমি বছরের শুরুতেই বলেছিলাম বছরের শুরুতে ব্যাংকিং সেক্টর মুভমেন্টে যাবে সেটি কিন্তু আপনাদেরকে অনেকবার আপনাদেরকে বলেছি এবং আমার আলোচনা যারা শোনেন তারা এটি শুনেছেন। আমরা এর আগে দেখছি যে ওয়ান ব্যাংকের আজকে কিন্তু একটা ভালো প্রাইস অ্যাকশন হয়েছে এবং সেই প্রাইস অ্যাকশনটা বেশ বড় একটা ভলিউম সহই এই শেয়ারটিতে হয়েছে এবং আজকে তার মুভিং এভারেজ বলেন, তার হিস্টোগ্রামের বার বলেন, তার আহ, এই MACD বলেন সব কিন্তু বাই সিগনালে চলে এসেছে এই ওয়ান ব্যাংক আজকে যে ভলিউমটা করেছে সেটি কিন্তু খুবই ভালো এবং হল্টেড প্রাইসে ভলিউম করেছে সেখানে আমরা তার যে ভলিউম মানে 1 কোটির উপরে হ্যাঁ এই ভলিউমে
আ প্রায় ৭২ লক্ষ বা ৭৩ লক্ষ কিন্তু আমরা বাই ভলিউম দেখেছিলাম। এই শেয়ারটিতে যাদের বিনিয়োগ আছে আমি জানি না কার কি লেভেলে শেয়ারটি বাই করা রয়েছে। তবে শেয়ারটি যেহেতু বেশ কিছুদিন ধরেই ৳৮ ৬০ পয়সা, ৪০ পয়সা বা ৮০ পয়সা এই লেভেলে আ ছিল এবং এই লেভেলে অনেক বাই ভলিউমও হয়েছে এই শেয়ারটি। সুতরাং এই শেয়ারটির প্রাইস অ্যাকশন আমি এর আগেও বলেছিলাম ৳১০ র আমি একটু আপনাদেরকে দেখাই এই যে এই লেভেলে এই যে আ আগস্টের এই তারিখে বা ২১শে আগস্ট এই যে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা ভালো একটা ডাউন ট্রেন্ড এর পরে কিন্তু একটা বড় ক্যান্ডেল তৈরি করেছিল এবং এখান থেকেই শেয়ারটি কিন্তু একটা সাইডওয়েজ মুভমেন্ট দিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু শেয়ারটির কোনো ভলিউমও ছিল না এবং শেয়ারটির ভালো প্রাইস অ্যাকশনও হয়নি এবং জানুয়ারিতে বলেছিলাম যে ব্যাংকিং সেক্টরে একটা ভালো মুভমেন্ট আসবে, জেড ক্যাটেগরি শেয়ারের একটা মুভমেন্ট আসবে। সেই মুভমেন্টটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও বলেছিলাম ইন্স্যুরেন্স সেক্টরের একটা মুভমেন্ট। এই ৩ টি সেক্টর নিয়ে আমি বারবার ৩ টি বিষয় নিয়ে আমি বারবারই আলোচনা করেছিলাম। তো সেখানে আজকে ওয়ান ব্যাংকের আমরা ভালো প্রাইস অ্যাকশন দেখেছি এবং এই প্রাইস অ্যাকশনটা ৳১০ র উপরে অর্থাৎ ৳১০ য় আমরা দেখব এবং এটি যদি ভালোভাবে করতে পারে শেয়ারটি তাহলে কিন্তু একটা প্রাইস অ্যাকশন হবে এবং সেখানে ৳১১ বা ৳১১.৬০ এই লেভেলে আমরা ওয়ান ব্যাংককে দেখতে পাবো। সুতরাং যাদের কাছে ওয়ান ব্যাংক রয়েছে তারা অবশ্যই এই শেয়ারটি থেকে ভালো প্রফিট টেক করতে পারবেন। অবশ্যই এই প্রফিট টেকের ক্ষেত্রে যেটি আপনাদের করতে হবে আপনাদের প্রাইসটা সেট করে নিতে হবে যে আপনি কোথা থেকে আপনি শেয়ার থেকে সেল দিয়ে প্রফিটটা টেক করবেন। আর এন্ট্রি জোন এই মুহূর্তে আমি বলব যে এন্ট্রি জোনে আ যাওয়াটা একটু ডিফিকাল্ট হবে। কারণ শেয়ারটির RSI টাও একটু কাছাকাছি জোনে চলে আসে। সুতরাং ৳১০ র এই লেভেলে কিন্তু শেয়ারটি আসলে একটা সেল প্রেশার ক্রিয়েট করবে। সুতরাং ৳১০ য় কাউকে এন্ট্রি না নেওয়ার জন্য আমি বলব যদি সেখানে গিয়ে শেয়ারটি কারেকশন জোনে চলে আসে তাহলে কারেকশন জোনে আসলে আপনার শেয়ারটি থেকে এন্ট্রি নিবেন। আর মুভিং এভারেজ বা অন্যান্য যে বিষয়গুলো আছে হিস্টোগ্রামের বার সেই অনুযায়ী আ এবং MACD সেই ৩ টি কিন্তু এই মুহূর্তে শেয়ারটিতে বাই সিগন্যালে রয়েছে। তো এই হচ্ছে মূলত ওয়ান ব্যাংক নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। এরপরে রূপালী ব্যাংক নিয়ে আমার একটা রিকোয়েস্ট রয়েছে। আমি রূপালী ব্যাংক নিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করি। রূপালী ব্যাংকও আজকে হল্টেড অবস্থায় রয়েছে। আমি রূপালী ব্যাংক নিয়ে আমার চ্যানেলে যারা আজকে নতুন আসবেন বা শুনবেন আমাকে ১ম বারের মতো তাদেরকে বলব যে আমি কয়বার রূপালী ব্যাংক নিয়ে কথা বলেছি এবং খুব রিসেন্টলি আমি রূপালী ব্যাংক নিয়ে কথা বলেছি। তো রূপালী ব্যাংকের যে কথাগুলো বলেছিলাম সেটি নিশ্চয়ই আপনারা শুনেছেন এবং দেখতে পাচ্ছেন যে আজকে হল্টেড অবস্থায় এবং সে কিন্তু এই ২৬শে ডিসেম্বরের পর থেকে এই যে একটা ডাউন ট্রেন্ড, এই ডাউন ট্রেন্ডের পর থেকে কিন্তু ভলিউমটা গ্র্যাজুয়ালি বৃদ্ধি করে কিন্তু সে প্রাইস অ্যাকশন করছে এবং আজকে কিন্তু শেয়ারটি ৳২১.৩০ এই যে লেভেলে আমরা ২৯শে ডিসেম্বর সরি ২৯ না, এখানে ২৬শে ডিসেম্বরের হ্যাঁ, ২৬শে ডিসেম্বর যদি বলি সেখানে কিন্তু শেয়ারটি ৳২১ র এই লেভেলে আমরা দেখেছিলাম। ৳২১ আ ৯০ পয়সা হাই হয়েছিল এবং লো হয়েছিল ৳২০.১০ এবং এই লোতে যারা বাই করেছেন তারা কিন্তু প্রফিট টেক করেছেন এবং আজকে শেয়ারটিতে আ যদিও বাই ভলিউম অনেক বেশি সেখানে কিন্তু সেল ভলিউমও ছিল। সুতরাং এই শেয়ারটি যদি যেহেতু আজকে হল্টেড হয়েছে আগামী দিনে এই শেয়ারটির ৳২৬ র যে লেভেলটা রয়েছে এইখানে কিন্তু আসার কিন্তু খুব একটা সুযোগ রয়েছে এবং সে এইখানে আসবে কি আসবে না তার অ্যা একটা বি এ এ সেখানে আসবে কি আসবে না সে বিষয়ে যদি একটু বলি তাহলে বলতে হবে তার RSI এর বিষয়টি। এটি কিন্তু একটি আপনার কারেকশন জোনে চলে গিয়েছে। সুতরাং এখান থেকে একটা কারেকশন জোন আসবে এটা প্রত্যাশিত। বাট আগামী দিনে এই প্রফিট টেকিং জোন যেটি হবে, আমি বলব যে এই প্রফিট টেকিং জোনটা যেটি ৳২৪.৪০ রয়েছে এটি ৳২৫ থেকে ৳২৪.৯০ এই লেভেলে থাকবে এবং ব্যাংকিং সেক্টরের যে মুভমেন্টটা আজকে দেখেছি সেই এবং গতকালকেও দেখেছিলাম। এই মুভমেন্ট অনুসারে আমরা এই রূপালী ব্যাংকে ৳২৪.৯০ থেকে ৳২৫ এই লেভেলটাকে দেখব এবং এই লেভেলে কাউকে আমি এন্ট্রি না নেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করব। আ আ এন্ট্রি জোনটা যদি আপনার নিতে হয় তাহলে অবশ্যই তার RSI টা কারেকশন জোনে শেষ করে যখন আপট্রেন্ড কন্টিনিউ করবে তখন আপনি শেয়ারটিতে এন্ট্রি নিবেন। আর MACD আর হিস্টোগ্রামের বার বা মুভিং এভারেজ যাই বলি না কেন শেয়ারটি এই মুহূর্তে কিন্তু আ মু পা বাই সিগন্যালে রয়েছে। সুতরাং যাদের কাছে আ
এই রূপালী ব্যাংক রয়েছে তারা অবশ্যই রূপালী ব্যাংক থেকে আপনার যে কাঙ্ক্ষিত বা আপনার প্রত্যাশিত যে প্রফিট সেটি আপনি অবশ্যই টেক করে নিবেন। এই হচ্ছে মূলত রূপালী ব্যাংক নিয়ে আমার আলোচনা। রূপালী ব্যাংক নিয়ে আরেকটি কথা বলতে চাই যে রূপালী ব্যাংকের যে মূলধন সেটিও কিন্তু এই গত বছরের তুলনায় এবছরেও বৃদ্ধি পেয়েছে এবং ক্রমান্বয়ে সেটি বৃদ্ধি পাচ্ছে। আর এছাড়াও রূপালী ব্যাংক কিন্তু আমরা ক্যাশ এবং স্টক এর পাশাপাশি অন্যান্য যে সুবিধা মানে ডিভিডেন্ড যেগুলো রয়েছে সেগুলো কিন্তু নিয়মিতই রূপালী ব্যাংক দিয়ে থাকে। এছাড়াও শেয়ারটির যে পাবলিক হোল্ডিং সেটিও কিন্তু অন্যান্য শেয়ারের তুলনায় কম। তো এই বিষয়টিও আপনারা মাথায় রাখবেন। তো এই হচ্ছে মূলত রূপালী ব্যাংক নিয়ে আমার আলোচনার পর সিটি ব্যাংক নিয়ে আপনার সাথে একটু আলোচনা করতে চাই। সিটি ব্যাংক আজকে সিটি ব্যাংকেরও একটা প্রাইস অ্যাকশন হয়েছে। সিটি ব্যাংক নিয়ে ৩ থেকে ৪ দিন আগে আমি আলোচনা করেছি। আমার চ্যানেলে যারা দেখেন তারা এটি বলবেন। আর এটির প্রাইস অ্যাকশন তো হচ্ছে এবং সেটিও কি বলবো যে ৳১.২০ একটা প্রাইস অ্যাকশন হয়েছে। ৳১.২০ বা ৳৩০ একটা প্রাইস অ্যাকশন হয়েছে এবং আজকে তো ভালো ভলিউম করেছে। তো এই ভলিউমটার মধ্যে আ আমি যেটি বলবো যে এখানে কিন্তু আজকে অনেক বেশি আ সেল ভলিউম ছিল, হ্যাঁ? তবে ক্যান্ডেলটা খুবই সুন্দর করেছে শেয়ারটি। অসাধারণ একটি ক্যান্ডেল করেছে। বাট আমার কাছে যদি একটু ভালো হতো যদি এটি ৳২৩.১০ য় ক্লোজ দিতে পারত তাহলে এটি সবথেকে অসাম একটা বিষয় হয়ে যেত সিটি ব্যাংকের জন্য। অর্থাৎ প্রাইস অ্যাকশন এর আরেকটি আ ধাপে যাওয়ার একটা সুযোগ ছিল এবং সেক্ষেত্রে আমরা হয়তো এটিকে ৳২৩.৫০ র উপরে ক্লোজ দিতে দেখতাম। সেক্ষেত্রে RSI টা বেড়ে যেত বাট একটা প্রাইস অ্যাকশনটা আরেকটু ভালো হতো। তবে এই ৳২৩.৫০ এই লেভেলে যাওয়ার সুযোগ রয়েছে সিটি ব্যাংকের। আগামীকালকে আমাদের দেখতে হবে, রবিবারে দেখতে হবে সেটি সে করতে পারে কিনা। যদিও তার RSI টা এই মুহূর্তে রিস্কি জোনে অর্থাৎ 71.17 আর এই হিস্টোগ্রামের যে বারটি দেখতে পাচ্ছেন সেটি কিন্তু খুব চমৎকার এবং গত দিনের তুলনায় থেকে বেশ বড় এবং গাঢ় সবুজ হয়েছে। এছাড়াও MACD-র যেটি বলবো সেটি বেশ ভালো ঊর্ধ্বমুখী এবং অরেঞ্জ রেখার উপরে ব্লু রেখার অবস্থান রয়েছে। সবকিছু মিলিয়ে শেয়ারটি এই মুহূর্তে বাই সিগন্যালে রয়েছে এবং শেয়ারটির প্রাইস অ্যাকশনের জন্য প্রস্তুত। আশা করি শেয়ারটি একটু কারেকশন বা উম এই কারেকশন জোনটা একটু আসবে এবং ছোট, ছোট কারেকশন দিবে। এই কারেকশনটা দিয়ে শেয়ারটি কিন্তু আবারও ভালো প্রাইস অ্যাকশন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেটি সিটি ব্যাংক করবে। সিটি ব্যাংকের স্টক ডিভিডেন্ড বলি, ক্যাশ ডিভিডেন্ড বলি সবকিছু ভালো এবং তার যে থার্ড কোয়ার্টার ইপিএস সেটিও কিন্তু সিটি ব্যাংক ভালো দিয়েছে। সুতরাং সিটি ব্যাংকে যারা রয়েছেন এই বিনিয়োগে তাদেরকে বলব যে আপনাদের যদি বিনিয়োগটা এই ৳২১ বা ৳২১.৭০ এই লেভেলে হয়ে থাকে তাহলে অবশ্যই আগামী রবিবার শেয়ারটি থেকে আপনারা প্রফিট টেক করে নিবেন। আর যাদের বেশি দামে কারণ শেয়ারটি তো ৳২৬ ইয়ারলি হাই ছিল ৳২৬.৭০ সেখানেও আমরা হয়তো সিটি ব্যাংকে দেখব। তবে একটু সময় নিবে। আশা করি যাদের বিনিয়োগে রয়েছেন এই ব্যাংকটিতে তারা প্রফিট টেক করতে পারবেন। তো এই হচ্ছে মূলত সিটি ব্যাংক নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। এরপরে উত্তরা ব্যাংক। আজকে ব্যাংকিং সেক্টরের বেশি অনুরোধ। কারণ আমি আমার এই যে WhatsApp চ্যানেলেও তো WhatsApp এ আমি ব্যাংক নিয়ে বেশ কয়েকবার বলেছিলাম, গ্রুপেও আপনাদের সাথে বলেছি। এছাড়াও আ আমার যে আলোচনা এর মধ্যেও ব্যাংক নিয়ে বেশ কিছুদিন ধরে আমি আলোচনা করে আসছিলাম। তো যার কারণে আজকে ব্যাংক নিয়ে বেশি রিকোয়েস্ট। উত্তরা ব্যাংকের বিষয়টি দেখেন সিটি ব্যাংকের মতো একেবারে সেম প্রাইস অ্যাকশন কিন্তু হচ্ছে এবং সেটি করেও ফেলেছে সে ৳২২ থেকে ৳২৩.১০ এই লেভেলে এসেছে। সুতরাং ৳১.১০ প্রফিট টেকিং হয়ে গিয়েছে যাদের ৳২২ বা ৳২১.৮০ বাই ছিল। কারণ শেয়ারটি তো এসেছিল ২৩শে নভেম্বর ২৩শে ডিসেম্বরের দিকে একটা ডাউন ট্রেন্ড করেছে। অর্থাৎ এই লেভেলে যাদের বাই রয়েছে তারা কিন্তু প্রফিট টেক করেছেন এবং আজকে কিন্তু শেয়ারটি ২৪,৬৭,০০০ ভলিউম করেছে। যেই ভলিউমে আজকে বাই সিগন্যালটা বাই ভলিউমটা বেশি। বাট এইখানে আমার কাছে যেটি মনে হয় যে আগামী দিনে শেয়ারটির এই ৳২৩.৫০ যে হাইটা, এই হাইটি ক্রিয়েট করে শেয়ারটি কিন্তু একটা ডাউন ট্রেন্ড ক্রিয়েট করবে। সুতরাং যারা ৳২৩ বা ৳২৩.৫০ এ প্রফিট টেক করতে চাচ্ছেন বা ৳২১.৮০ যাদের বাই রয়েছে আমি বলব শেয়ার থেকে অবশ্যই আপনারা প্রফিট টেক করে নিবেন। আর এন্ট্রি জোন বলব এখন এন্ট্রি জোনে যাওয়ার দরকার নাই। কারণ এন্ট্রি জোনে আসার আগে শেয়ারটি একটা আবার কারেকশন জোন ফেস করবে। সুতরাং সেই কারেকশন জোনে আসলে আপনারা অবশ্যই শেয়ারটিতে তখন এন্ট্রি নিলে নিতে পারবেন। আর
আর MACD যেটি বলবো সেটি এখন পর্যন্ত বাই সিগন্যাল রয়েছে, অর্থাৎ অরেঞ্জ রেখার উপরে ব্লু রেখার অবস্থান। আর হিস্টোগ্রামের বারটিও ভালো, যদিও মার্কেট পরিস্থিতি খুব ভালো না, খুবই খারাপ। বাট ইন্ডেক্স বলি বা ইন্ডেক্স তো নেগেটিভ ট্রেন্ড অব্যাহত রেখেছে। তবে ব্যাংকিং সেক্টরের একটা রোল প্লে করার সময় এসে গিয়েছে এবং অর্থ বছরে আমরা নতুন বছরে আমি বারবারই বলেছিলাম যে ব্যাংক কিন্তু ভালো করবে এবং ব্যাংক কিন্তু একটা প্রফিট টেকিং জোন সবাইকে দিচ্ছে যারা ব্যাংকে বিনিয়োগে আছেন। এরপরে আমি আরেকটি ব্যাংক নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে এবি ব্যাংক। এবি ব্যাংকের কি অবস্থা আমরা একটু দেখে আসি। এবি ব্যাংকও আজকে প্রাইস অ্যাকশন করেছে। আজকে আমরা এবি ব্যাংকের ক্যান্ডেলটি দেখি, খুব চমৎকার একটি ক্যান্ডেল করেছে এবি ব্যাংক এবং খুব ভালো একটা এই দেখেন এখানে একটা ক্লোজ দিয়েছে খুব ভালো, কিন্তু 8 টাকার উপরে কিন্তু ক্লোজ দিয়েছে, অর্থাৎ 8 টাকা 10 পয়সায় আমরা এবি ব্যাংকে ক্লোজ দেখতে পাচ্ছি এবং আজকে কিন্তু শেয়ারটি ভলিউম করেছে, খুব অসাধারণ ভলিউম করেছে। এই ভলিউমটা শেয়ারটি ধরে রাখতে হবে। যদিও আজকে বায়ার সেলারের একটা ভালো পার্টিসিপেশন ছিল এবি ব্যাংকে, তবে এখানে বায়ার সেলারের তুলনায় কিন্তু বায়াররা বেশি অ্যাক্টিভ ছিল। কারণ আমি এবি ব্যাংক নিয়ে যখন আলোচনা করি তখন কিন্তু এবি ব্যাংক এই যে আনচেঞ্জড অবস্থাতে ছিল, অর্থাৎ 10 পয়সা 20 পয়সার আপ ট্রেন্ড থাকলে আবার 10-20 পয়সার ডাউন ট্রেন্ড ক্রিয়েট করে ফেলেছিল। তো আমি তখনই কিন্তু বলেছিলাম যে এই লেভেল থেকেই এবি ব্যাংক আপ ট্রেন্ডে যাবে, ডাউন ট্রেন্ডে আর যাওয়ার সম্ভাবনা নেই এবং সে কিন্তু সেটি আর করেনি। আর আরএসআই ঊর্ধ্বমুখী, আরএসআই আরো একটু বাড়ার সুযোগ রয়েছে। এমএসিডি মুভিং অ্যাভারেজ সবকিছুই বাই সিগনালে রয়েছে এবং হিস্টোগ্রামের বার যেটি রয়েছে সেখানেও আমরা বাই সিগন্যাল দেখতে পাচ্ছি এবং গত দিনের তুলনায় খুব ভালো একটি হিস্টোগ্রামের বার ক্রিয়েট করেছে, গাঢ় সবুজ এবং বড়। আশা করি এই এবি ব্যাংক আরেকটা ভালো প্রাইস অ্যাকশন করবে, তবে এই শেয়ারটি 10 টাকার আগে 9 টাকা বা 8 টাকা 80 পয়সা এই যে এই জোনটা কিন্তু একটা ভালো কারেকশন জোন হবে শেয়ারটির। আর আগামী দিনে আমরা এইখানে শেয়ারটিকে দেখতে পাবো, অর্থাৎ 8 টাকা 30 পয়সা থেকে 8 টাকা 40 পয়সা এই লেভেলে শেয়ারটিকে আমরা দেখতে পাবো। আর 8 টাকা 40 পয়সা এই লেভেলে আসলে শেয়ারটির একটা কারেকশন হওয়ার একটা সম্ভাবনা থাকবে। এখন সেটি দেখতে হবে যে শেয়ারটি সেটি করতে পারে কিনা। আর শেয়ারটির সবথেকে প্রাইস অ্যাকশনের জন্য যেটি ভালো হবে সেটি হচ্ছে 8 টাকা 80 পয়সা বা 8 টাকা 70 পয়সা এই লেভেলে শেয়ারটি যদি ক্লোজ দিতে পারে। তো এখন সেটি আমাদের দেখার বিষয় যে আসলে এই এবি ব্যাংক সেটি করতে পারে কিনা। তো আশাবাদী যে এবি ব্যাংক সেক্টর ওয়াইজ যে মুভমেন্ট সেটির একটি ধারা এই সেক্টরের অব্যাহত যেহেতু রয়েছে এবং ব্যাংকিং সেক্টরে এই এবি ব্যাংকটিতেও আমরা একটা মুভমেন্ট দেখতে পাবো। তো এই হচ্ছে মূলত এবি ব্যাংক নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। এরপরে এনআরবি ব্যাংক, এই এনআরবি ব্যাংক নিয়ে আমি আপনার সাথে একটু আলোচনা করব। এনআরবি ব্যাংক নিয়েও একটা রিকোয়েস্ট রয়েছে। এনআরবি ব্যাংক নিয়ে এর আগে কথা তো বলেছিলাম, আজকে এনআরবি ব্যাংকের একটা প্রাইস অ্যাকশন হয়েছে, বাট ক্যান্ডেলটা খুব ভালো না। এখানে ক্যান্ডেলটা একটা দুর্বল ক্যান্ডেল, উপরে শ্যাডোটা অনেক বেশি। যদিও আজকে সে হাই ক্রিয়েট করেছিল 12 টাকা 80 পয়সা। এই 12 টাকা 80 পয়সা যে এইখানটাতে যে বিষয়টি রয়েছে, অর্থাৎ এই 19শে ডিসেম্বর সে 12 টাকা 80 পয়সার যে হাইটা সেটাকে সে কিন্তু আজকে টাচ করেছে, বাট সেটাকে কিন্তু সে ধরে রাখতে পারেনি এবং এই 12 টাকা 80 পয়সার পরে দেখেন শেয়ারটি কিন্তু একটা ডাউন ট্রেন্ডে এসে একটা সাইডওয়েজ মুভমেন্ট দিয়ে কিন্তু আজকে ভলিউম সহ একটা প্রাইস অ্যাকশন চেষ্টা করেছে। যেহেতু শেয়ারটিতে এই মুহূর্তে আমার কাছে যে হিস্টোগ্রামের যে বার রয়েছে এবং এই এমএসিডি অনুযায়ী শেয়ারটিতে সেল সিগন্যাল রয়েছে, সেটিতে আমি বলবো যে এই শেয়ারটিতে প্রাইস অ্যাকশন হবে, তবে আবার একটু ডাউন ট্রেন্ডে আসার সম্ভাবনা থাকবে এবং সেক্ষেত্রে শেয়ারটি যদি 12 টাকা 80 পয়সার উপরে আগামী রবিবারের ক্লোজ দিতে পারে সেটি শেয়ারটির জন্য ভালো হবে। আর যদি সে ক্লোজ দিতে না পারে তাহলে শেয়ারটি আবার একটু ডাউন ট্রেন্ডে আসবে এবং এসে সে এই সেক্টর ওয়াইজ যে মুভমেন্ট সেই মুভমেন্টের একটি যা মুভমেন্ট সেটির একটি প্রভাব আমরা এনআরবি ব্যাংকে দেখতে পাবো। যেহেতু এনআরবি ব্যাংকের ক্যাশ ডিভিডেন্ড বা একটি নতুন শেয়ার আপনারা জানেন যে বাজারে আসছে এবং আসার পরে কিন্তু শেয়ারটি বেশ ভালোই একটা মুভমেন্টে ছিল, 14 টাকা 70 পয়সা এই আইপিও প্রাইস। পরবর্তীতে কিন্তু সেটি আর ধরে রাখতে পারেনি। তো
পরবর্তীতে শেয়ারটি একটি ডাউন ট্রেন্ডের ক্রিয়েট করেছে। তো আশাবাদী যে শেয়ারটিও ভালো করবে, কারণ শেয়ারটির পাবলিক হোল্ডিং কিন্তু খুবই কম, 13,96,00,000 শেয়ার। তবে ন্যাবটা আমার কাছে খুব বেশি ভালো মনে হয়নি। ন্যাবটা আরেকটু ভালো হলে শেয়ারটির জন্য ভালো হতো এবং পি রেশিওটাও বেশ বেশি। সুতরাং যারা বিনিয়োগে আছেন তাদেরকে বলব যে শেয়ারটিতে সাপোর্ট জোন আপনারা নিজেরাই জানেন যে 12 টাকা 20 পয়সা থেকে 12 টাকা 10 পয়সা এই লেভেলটিতে সে ঘোরাঘুরি করছে এবং এইখানটাই তার একটা ভালো স্ট্রং সাপোর্ট জোন। তো এই স্ট্রং সাপোর্ট জোনকে রেসপেক্ট করেই সে আপ ট্রেন্ডে যাবে। সুতরাং যার হাতে এই শেয়ারটি রয়েছে তারা অপেক্ষা করেন। আশা করি 12 টাকা 80 পয়সা বা 12 টাকা 90 পয়সা এই লেভেলে শেয়ারটি যদি ক্লোজ দিতে পারে, তাহলে শেয়ারটিতে আমরা হয়তো 13 টাকা বা 14 টাকা এই লেভেলে আমরা দেখব। তো এই হচ্ছে মূলত এনআরবি ব্যাংক নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। এরপরে আমার একটা বিপিএমএল সম্বন্ধে বলেছিলেন। হ্যাঁ, বিপিএমএল বসুন্ধরা পেপার মিল, এই শেয়ারটি নিয়ে একটা রিকোয়েস্ট ছিল। আমি বিপিএমএল নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করি। বিপিএমএল যে বিষয়টি সেটি আমি এর আগেও আলোচনা করেছিলাম যে একটা সাইডওয়েজ মুভমেন্টে অব্যাহত থাকবে বিপিএমএল এ এবং সেটি কিন্তু রয়েছে। এবং এই শেয়ারটির যে পি রেশিও বলি, ইপিএস বলি সবকিছুই নেগেটিভ, বাট ইয়ারলি হাইটা কিন্তু এই শেয়ারটির ভালো ছিল এবং 23 সালের দিকে এই বিপিএমএল এর বেশ ভালো একটা মুভমেন্ট আমরা দেখেছিলাম। সেই মুভমেন্ট পরবর্তীতে আর ধরে রাখতে পারেনি এবং সেক্টর ওয়াইজ যে মুভমেন্ট সেটিও নয়, মার্কেট পরিস্থিতিও ভালো না। যার ফলে এই আমরা বিপিএমএল এর ভালো প্রাইস অ্যাকশনটা দেখিনি। আর এখন প্রাইস অ্যাকশনের ক্ষেত্রে যে বাধাটা হচ্ছে সেটি হচ্ছে তার ফার্স্ট কোয়ার্টার যে ইপিএস সেটি ভালো আসেনি এবং অ্যানুয়াল যে ইপিএস সেখানেও আমরা নেগেটিভ দিয়ে টোটাল যে ইপিএস সেখানে একটা বড় নেগেটিভ ক্রিয়েট করে বসে আছে। আর সেক্টর ওয়াইজ তো মুভমেন্ট নেই, একই সঙ্গে মার্কেট ভালো রোল প্লে করতে পারেনি, ইন্ডেক্স অধিকাংশ সময় নেগেটিভে রয়েছে। সুতরাং বসুন্ধরা যাদের রয়েছে তাদেরকে বলবো যে শেয়ারটির যে সাপোর্ট লেভেল আপনারা দেখতে পাচ্ছেন, এই সাপোর্ট লেভেলেই শেয়ারটি মূলত অবস্থান করবে। এখান থেকে হয়তো 10-20 পয়সা আবার ডাউন ট্রেন্ডে আসবে, তারপরে আবারও ছোট ছোট দু একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে একটা সাইডওয়েজ মুভমেন্ট করবে হয়তো 20 পয়সা 30 পয়সা, এরপরে আবারও আসবে। এইভাবে সে কিছুদিন হয়তো এইভাবে থাকবে। তবে আমরা সেক্টর ওয়াইজ যদি মুভমেন্টটা পেয়ে যাই সেক্ষেত্রে কিন্তু বিপিএমএল এর একটা প্রাইস অ্যাকশন হবে। আর বিপিএমএল এর ভলিউমটাও কিন্তু গেইন করতে হবে, কারণ এই শেয়ারটি কিন্তু পাবলিক হোল্ডিং রয়েছে 4,32,30,32 লক্ষ শেয়ার। সুতরাং পাবলিক হোল্ডিংটা গেইন করতে হবে। আর ন্যাবের যে বিষয়টি, নেট অ্যাসেট ভ্যালু যেটি, সেটি কিন্তু খুব অসাধারণ এই বিপিএমএল এর। সুতরাং আমরা মনসপুল, পেপার প্রসেস বা বিপিএমএল যে শেয়ারগুলো এই পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টরে রয়েছে এই শেয়ারগুলো কিন্তু ভালো করবে। তো একটু সময় দিতে হবে। যিনি আমাকে রিকোয়েস্ট করেছেন তাদেরকে উদ্দেশ্য করে বলছি, বা যারা এই শেয়ারটিতে বিনিয়োগে রয়েছেন তাদেরকে বলছি একটু সময় দিতে হবে। অনেক দিনই তো অপেক্ষা করলেন, আরো আরো কিছুটা সময় দেন। যদি দিতে পারেন তাহলে হয়তো এটি একটা আপ ট্রেন্ড আমরা দেখতে পাবো এবং প্রথম আপ ট্রেন্ডে তার প্রাইস অ্যাকশন হতে হবে অবশ্যই 32 টাকার উপরে ক্লোজ, এবং সেটি যদি দিতে পারে তাহলে 34 টাকা 70 পয়সা থেকে 35 টাকা এই লেভেলে আমরা বিপিএমএল কে দেখব। আর বিপিএমএল এর এই মুহূর্তে আমরা মুভিং অ্যাভারেজ অনুযায়ী দেখতে পাচ্ছেন যে মুভিং অ্যাভারেজ প্রাইজের উপরে অবস্থান করছে। সুতরাং এটিতে এখন পর্যন্ত মুভিং অ্যাভারেজ অনুযায়ী বাই সেল ভলিউম রয়েছে, আর হিস্টোগ্রামের বার এবং এমএসিডি অনুযায়ী শেয়ারটিতে এখন পর্যন্ত আমরা বাই ভলিউমে দেখছি। তো এই হচ্ছে মূলত বিপিএমএল নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। এরপরে আরডি ফুড, এই শেয়ারটি নিয়ে আমার কাছে বেশ কিছু রিকোয়েস্ট, আমি সেটি নিয়ে করি। আরডি ফুডের যে বিষয় সেটি দেখতে পাচ্ছেন একটা র্যালি করেছে আরডি ফুডের আগে, এবং সেই র্যালিতে একটা প্রাইস অ্যাকশন তো সে করেছে, অর্থাৎ এই 21-20 টাকা 30 পয়সা থেকে শুরু করে শেয়ারটি কিন্তু একটা হাই ক্রিয়েট করেছিল 24 টাকা 90 পয়সা, এবং সেখানে আরডি ফুডের একটা ভালো প্রফিট টেকিং হয়েছে। এখন আরডি ফুড একটা কারেকশন জোনে রয়েছে, একটু সময় তো দিতে হবেই। এই কারেকশন জোনটা দেখতে পাচ্ছেন 3 ইনসাইডার ডাউন ট্রেন্ড ক্রিয়েট করে আবার আরো বেশি ডাউনে চলে গিয়েছে, এবং এটি আমার কাছে যেটি মনে হয় আরো একটু ডাউনে আসবে এবং এই ডাউন ট্রেন্ডটা কমপ্লিট করে শেয়ারটি আপ ট্রেন্ডে যাবে। যেহেতু শেয়ারটির এবার ভালো ক্যাশ ডিভিডেন্ড দেয়নি, মাত্র 2% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে, সুতরাং তার প্রাইস অ্যাকশনটা হবে এবং সেই প্রাইস অ্যাকশনটা আমি এর আগেও বলেছিলাম যে এই 21 টাকা 40 পয়সা এই লেভেলে আমরা শেয়ারটিকে দেখতে পাবো, এবং
আজকে লো কিন্তু করেছিল 21 টাকা 50 পয়সা। মানে আলোচনা করতে খুব ভালো লাগে যখন নিজের আলোচনার সঙ্গে মার্কেটের আলোচনাটা বা মার্কেটের আচরণটা খুব মিলে যায়। আমার আমার আলোচনা যারা শোনেন তারা নিশ্চয়ই এই বিষয়টি একটু হলেও আমাকে বলবেন যে, না আপনার আলোচনার সঙ্গে মার্কেটের পরিস্থিতি সেটি অনেকটাই মিলে গিয়েছে এবং অনেকটা সঠিক। একটু আপনারা একটু আমাকে বলবেন যদি একটু কৃপণতা না করেন। তাহলে অবশ্যই আপনারা এটুকু বলবেন। আর এই কারেকশন জোনটাতে ৳২১.৪০ এখান থেকে এসেই আমরা আরডি ফুডকে একটা আবার আপ ট্রেন্ডে দেখব এবং সেক্ষেত্রে ৳২২ থেকে ৳২২.৪০ এই লেভেলটি হবে আরডি ফুডের একটা আ প্রাইস অ্যাকশন জোন এবং পরবর্তীতে যদি শেয়ারটির একটা আমরা বাই সিগনালে চলে যেতে দেখি বা বাই সিগনাল চলে আসে তখন কিন্তু শেয়ারটির একটা আপ ট্রেন্ড কন্টিনিউ হবে এবং একই সঙ্গে ফুড অ্যান্ড লাইট সেক্টরের যে মুভমেন্ট সেটিও থাকতে হবে। তো আশা করি এই মুভমেন্টটা আসবে কারণ রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্ট আরডি ফুড সেটি কিন্তু আমরা ইয়ারলি যে হাই যদি দেখি সেখানে আমরা দেখেছিলাম ৳৪৩.৬০ এবং ইয়ারলি লো ছিল ৳১৬.৭০ এবং ন্যাফটিও কিন্তু শেয়ারটির ভালো। বাট এবারের ইপিএস আমরা অধিকাংশ শেয়ারেরই দেখেছি খারাপ ফুড অ্যান্ড লাইট সেক্টরে। সেক্ষেত্রেও আরডি ফুডেরও ভালো আসেনি। তবে পি রেশিওটা কিন্তু যথেষ্ট পরিমাণে আমার কাছে ভালোই মনে হয়েছে এখন পর্যন্ত। আর টোটাল পাবলিক হোল্ডিং যেটি সেটিও কিন্তু খুব বেশি না। মাত্র ৩ কোটি ৭৯ বা ৮০ লক্ষ শেয়ার রয়েছে। সুতরাং শেয়ারটিতে যারা রয়েছেন তাদেরকে বলব যে আপনারা হাতে রাখেন। অবশ্যই আপনার স্টক এটি ভালো করবে। আর বললামই এই যেটি একটা সেল সিগন্যালের মধ্যে রয়েছে। আজকের ভলিউমটাতেও শেয়ারটিতে বেশ ভালো সেল প্রেশার ছিল। মার্কেটেও সেল প্রেশার তো সবকিছু মিলিয়ে সেল প্রেশারের যে একটি ধাক্কা এটি কেটে গেলে অবশ্যই মার্কেট আবার এখান থেকে ঘুরে যাবে এবং প্রাইস অ্যাকশন হবে। তো নতুন বছরে আমরা ২ দিন খুব বেশি ভালো পাইনি মার্কেট। তো আশা করি আগামী সপ্তাহ রবিবারের পর থেকে আমরা মার্কেটকে একটা ভালো জায়গায় দেখতে পাবো। তো এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানেই শেষ করছি। যারা এত সময় আমার আলোচনা ধৈর্য সহকারে শুনলেন তাদের প্রতি আমার আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। একই সঙ্গে আপনাদের যাদের আরো অনুরোধের স্টক রয়েছে সেটি অবশ্যই আপনারা কমেন্টস এর মাধ্যমে আমাকে জানাবেন। আমি সেটি নিয়ে অবশ্যই আপনাদের সাথে আলোচনা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।